এশিয়া কাপের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হয়েছে 25 সদস্যের। সেই যে স্কোয়াড ঘোষণা করা হলো তা নিয়ে কি বিতর্কের কোনো জায়গা রয়েছে? আমাদের জাতীয় দল নিয়ে সবসময় যখন স্কোয়াড তৈরি করা হয় তখন কাকে নেওয়া যেত, কাকে বাদ দেওয়া যেত, এরকম একটা আলোচনার জায়গা থাকে এবং বেশিরভাগ সময় আমাদের সিলেকশন প্যানেলে আলোচনার সেই জায়গাটা আমাদের সামনে তৈরি করে দেয়। এইবারে যে 25 সদস্যের স্কোয়াড রয়েছে সেইখানে কি ওইরকম আলোচনার জায়গা রয়েছে কিনা, ওইরকম বিতর্কের জায়গা রয়েছে কিনা, সেটা নিয়েই আপনাদের সঙ্গে একটু আমার মতামতটা শেয়ার করতে চাই। প্রথমত আমি ক্লিয়ারলি এবং লাউডলি বলি, ভাই এই 25 সদস্যের বাইরে বাংলাদেশের আর এমন কোনো ক্রিকেটার নাই যাকে আসলে বাদ দেওয়া হয়েছে। এখন যদি আপনি হিসাবটা এরকম করেন যে না, যিনি বাদ যাবেন তিনি আমাদের সেরা ক্রিকেটার, বাংলাদেশের ক্ষেত্রে এটা হয়, বাংলাদেশের মতো আন্ডার পারফর্মিং টিমের ক্ষেত্রে এটা হয়, যেহেতু আমাদের দল বেশিরভাগ সময় হারে, তখন মনে হয় কি যে ক্রিকেটারটা নেই সেই ক্রিকেটার থাকলে হয়তো আমরা জিতে যেতাম। সো বাংলাদেশে এমনি ক্রিকেটারের সংকট রয়েছে। 15 সদস্যের স্কোয়াড একটা ঘোষণা করলে সেইখানটাতেই হচ্ছে গিয়ে আপনি মানে কারা যোগ্য, কারা সেটা যথেষ্ট দাবিদার তা নিয়ে বিতর্ক। এখন 25 সদস্য, 15 থেকে আরো যোগ হয়েছে 10-25 জনের ক্রিকেটার। তার বাইরে আমাদের আরো অনেক ক্রিকেটার রয়েছে যাদেরকে এর মধ্যে ডাকা যেত। আমি সেটা মনে করি না, আমি সেটা ভাই সত্যি মনে করি না। শুধু আমি সিলেকশন প্যানেলের সমালোচনা করার জন্য যে করব, আমি ওই মতবাদে মোটেই বিশ্বাসী না। এই 25 জনই বাংলাদেশে টি-20 ফরম্যাটে সম্ভাব্য সেরা ক্রিকেটার এবং এদের বাইরে অন্য কাউকে দেখার সুযোগ এই মুহূর্তে দাঁড়িয়ে আছে বলে আমার কাছে মনে হয় না। হ্যাঁ, সামনে যখন খেলা হবে, ধরেন এনসিএল টি-20 হলো, ধরেন হচ্ছে আমাদের বিপিএল হলো, সেই জায়গাগুলোতে কেউ যদি আলাদা করে নজর কাড়েন সেটা তো অন্য হিসাব, কিন্তু এশিয়া কাপটা আপনি সামনে রেখে আমি মনে করি এইটাই আমাদের সম্ভাব্য সেরা স্কোয়াড। এইখান থেকে কোন 15 জন পিক করা হবে সেইটা প্র্যাকটিস রয়েছে, এ টিমের খেলা রয়েছে, সেইখানেও এই 25 জনের মধ্যে 5 জন রয়েছে। আমাদের নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচের সিরিজ রয়েছে, ওইটা অন্য আলোচনা। ওইখান থেকে আমি ওই বিষয়টা, আমি শুধু ইন্ডিভিজুয়াল কয়েকজনকে নিয়ে আলোচনা করতে চাই, যেইখানটাতে আমার মনে হয়েছে যে গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন সিলেকশন প্যানেল তারা তাদের এই ক্রিকেটারদের ব্যাপারে যেই ভাবনাটা, সেই জিনিসটা একটু আসলে আমি একটু বুঝতে চাই। যেমন নাজমুল হোসেন শান্তকে গত 2টা টি-20 সিরিজের আমাদের স্কোয়াডটাতে রাখা হয়নি। তিনি বাংলাদেশ ন্যাশনাল টিমের ক্যাপ্টেন ছিলেন, টি-20 ফরম্যাটের ক্যাপ্টেন ছিলেন, কিন্তু তাকে যখন ইউএই পাকিস্তানের বিপক্ষে ওই জোড়া সিরিজটার স্কোয়াডটাতে রাখা হয়েছে তখন আমি বলেছিলাম যে এটা আসলে একটা ভুল ডিসিশন। কেন না, তাকে স্কোয়াডে রেখে যখন আপনি 11-এ খেলাবেন না, 11-এ যখন তিনি ফার্স্ট চয়েস এবং তাকে খেলানো হয়নি বেশিরভাগ ম্যাচেই, তখন এটা টিমের মধ্যে একটা ধরনের একটা অস্থিরতা তৈরি করতে পারে। ইমিডিয়েট পাস যিনি ক্যাপ্টেন, ফলে লাস্ট 2টা সিরিজ আমরা শ্রীলঙ্কাতে যে জিতেছি ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে, ওইখানে কিন্তু শান্ত ছিলেন না, কিন্তু এখন আবার শান্তকে এই 25 সদস্যের প্রাথমিক স্কোয়াডে আনা হয়েছে এবং আমি মনে করি এটা রাইট ডিসিশন। ভাই, শান্ত ইমিডিয়েট পাস্ট ক্যাপ্টেন ছিলেন ওই সময়টার প্রেক্ষাপটে, কিন্তু তিনি তো চিরকাল ইমিডিয়েট পাস্ট ক্যাপ্টেন থাকবেন না। তার তো টি-20 ফরম্যাটে সিলেকশন প্যানেল তাকে এই 25 জনের একটা পুলের মধ্যে বড় করে, যদি আমরা 15 জনের স্কোয়াডে এখন শান্ত না আসলেও অসুবিধা নেই, কিন্তু এই বড় পোলটার মধ্যে যে শান্তকে রাখা হয়েছে, আমি এখনকার বাস্তবতা আমি মনে করি যে সেইটা আসলে ঠিকই রয়েছে। ধরেন মেহেদী হাসান মিরাজ, তাকে টি-20তে নেওয়া হয়েছে এবং সেইখানটাতে তিনি খুব ভালো পারফর্ম করতে পারেননি। এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াডে তার থাকা না থাকা নিয়ে অনেক আলোচনার জায়গা রয়েছে, কিন্তু ওই যে বড় পোলের জায়গাটাতে আমি মনে করি মেহেদী হাসান মিরাজকে রাখাটাও ঠিক আছে।